তো আমাদের ইংরেজি ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বের যে আমরা ব্যবহার করে থাকি, এই ব্যবহারের মধ্যে সবচেয়ে বেশি ভুল হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের বেসিক জানা নেই, আমরা ভার্ব চিনি না, ভার্ব আইডেন্টিফিকেশনে আমাদের সমস্যা হয়। যেরকম আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন অ্যান্সার করব তখন দেখা যাচ্ছে যে কখনো কখনো ভার্বের সাথে অ্যাজ বেস যুক্ত হচ্ছে, কখনো কখনো ভার্বের পাস্ট ফর্ম ইডি যুক্ত হচ্ছে, কখনো কখনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, আবার কখনো কখনো দেখতেছি যে একটা সেন্টেন্সে একের অধিক ভার্ব আছে। এখন আমরা জানি যে একটা সেন্টেন্সে কখনোই দুইটা ফাইনাইট ভার্ব বসতে পারে না, তার মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ মেইন ভার্বের কাজ করবে, আরেকটা ভার্বের যে ফর্ম থাকবে সেটা হচ্ছে নন ফাইনাইট। এখন আমাকে নন ফাইনাইট ভার্বটা আগে চিনতে হবে যে কারা নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। এখন নন ফাইনাইট ভার্ব চিনতে গেলে আমাদের পুরো ভার্বের যে ক্লাসিফিকেশন আছে সেটা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যে ভার্বকে মূলত কত ভাগে ভাগ করা হয়েছে এবং এই যে ভাগগুলো আছে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে কিভাবে চিনতে পারবো এবং কিভাবে প্রয়োগ করতে পারবো। কারণ ভার্বের কোন ফর্ম ব্যবহার করব সেটা তো ডিপেন্ড করবে যে ওই সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা হয়েছে তার উপর। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে এখানে আমার কোন ভার্বটা বসতেছে, ইজ ইট ফাইনাইট অর নন ফাইনাইট, তাই না? আচ্ছা, আমরা যদি এখন ভার্বটা ক্লাসিফাই করি তাহলে আমরা ভার্বটা কয় প্রকার দেখতে পাই সেটা একটু লক্ষ্য করি। প্রথমত ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যে ভার্বের বাংলা আমরা জানি যে ভার্বকে বাংলা ব্যাকরণে বলা হয় ক্রিয়া। তো এই ক্রিয়া বা ভার্বকে দুইটা অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। তো আমরা লিখে ফেলি ফাইনাইট এবং নন ফাইনাইট। এই ফাইনাইটের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর এই নন ফাইনাইটের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা। এই ফাইনাইট ভার্ব যে আছে, এই ফাইনাইট ভার্ব কাকে বলে বা ফাইনাইট ভার্ব মূলত আমরা কোনগুলোকে বলতেছি আর নন ফাইনাইট ভার্ব কোনগুলোকে বলতেছি সেটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। যে সকল ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পারসন এবং ওই সেন্টেন্সের ব্যবহৃত টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে সকল ভার্ব সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার, পারসন এবং ওই সেন্টেন্সের ব্যবহৃত টেন্সের উপর নির্ভরশীল নয়। এটি নিজের ফরম্যাট অনুযায়ী বসবে আর এটি মূলত সেন্টেন্সের ভার্বের অর্থই প্রকাশ করবে না। এটি কখনো কখনো নাউনের অর্থ প্রকাশ করবে, কখনো কখনো অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে। তো আমরা ফাইনাইট ভার্বগুলোতে চিনি, ফাইনাইট ভার্বের মধ্যে প্রিন্সিপাল এবং অক্সিলারি আছে, আর নন ফাইনাইটের মধ্যে আছে তিনটা। একটা হচ্ছে ইনফিনিটিভ যেটার স্ট্রাকচার হচ্ছে 2 + v1, একটা হচ্ছে জিরান্ড যেটার স্ট্রাকচার v1 + ing। পার্টিসিপলের তিনটা ক্যাটাগরি আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল v1 + ing, পাস্ট পার্টিসিপল v3, আর একটা পারফেক্ট পার্টিসিপল হচ্ছে having + v3। তো আমি একটা एग्जांपल দেখি যে আমরা মনে করি সাবজেক্ট নিলাম he wants to play football, সে ফুটবল খেলতে চায়। এখন এখানে he wants to play football যে সেন্টেন্সটা আছে এখানে he সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে যে মেইন ভার্ব want সেটার সাথে s by s যুক্ত হয়েছে। কিন্তু এখানে যে টু প্লেটা আছে দেখেন, প্লেও কিন্তু ভার্বের একটা ফর্ম, ভার্বের বেস ফর্ম না, এই বেস ফর্মটার সাথে টু যুক্ত করা হয়েছে যেখানে এটা এখানে একটা ইনফিনিটিভ তৈরি করেছে। আর ফুটবল তো নাম, তার ফুটবল অবজেক্ট তা আমরা জানি। তারপর আসলে আমি যদি এখানে বলতাম যে হি এন্ড হিজ ফ্রেন্ড, তার বন্ধু, সে এবং তার বন্ধু, তখন কি এই ওয়ান ভার্বের সাথে এস বাই যুক্ত হইতো? টেন্স সেম আছে, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই আছে, কিন্তু এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই যুক্ত হচ্ছে না। টু প্লে এর মধ্যে কোনো পরিবর্তন আছে না, যেমন ছিল তেমনই থাকবে ফুটবল। এখন কথা হচ্ছে আমি যদি তার এই ফুটবল খেলতে চাওয়াটাকে পাস্ট টেন্সে বলতাম যে he wanted to play football, he wanted to play football, সে ফুটবল খেলতে চায়, খেলতে চেয়েছিল। তাহলে এই যে ওয়ান্টেড আছে দেখেন যে এই ওয়ান্টেড এর সাথে ইডি যুক্ত হয়েছে যেটা এই মেইন ভার্বটার কোন ফর্ম নির্দেশ করছে? পাস্ট ফর্ম নির্দেশ করছে। কিন্তু এখানে যে টু প্লে আছে এর কোন পরিবর্তন হয়েছে? সেকেন্ড সেন্টেন্সে টু প্লে কোন পরিবর্তন হয়েছে? ফাইনাইট। কারণ এর কি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা জানি একটা সেন্টেন্সে কখনো দুইটা ফাইনাইট ভার্ব বসানো যায় না। যদি আমাদের অলরেডি একটা ফাইনাইট ভার্ব বসে থাকে তাহলে ভার্বের আরেকটা ফর্ম ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের একটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এখানে আমরা টু প্লেটা দ্বারা একটা খেলার একটা কাজের নাম বোঝাচ্ছে, সে কি করতে চায়? সে ফুটবল খেলতে চায়, মানে খেলতে বলতে একটা কাজের নামকে নির্দেশ করতেছে, এই জায়গায় নাম হিসেবে কাজ করতেছে। এখন এটা যদি আমরা বাকি আমরা যদি বাংলা ব্যাকরণের দিকে আসি, সমাপিকা এবং অসমাপিকার মধ্যে, সমাপিকা বলতে বোঝায় যে সকল ক্রিয়া বাক্যের মধ্যে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে সাহায্য করে, অথবা যে সকল ক্রিয়ার মাধ্যমে
বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাদেরকে বলা হয় সমাপিকা। আর অসমাপিকা হচ্ছে যে সকল ক্রিয়া দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না তাদেরকে বলা হয় কি অসমাপিকা। যেরকম দেখেন এই জিনিসটাই আমি বলতাম যে সে ফুটবল খেলতে চায়, সে ফুটবল খেলতে চায়। এখানে যে খেলতে শব্দটা আছে এই শব্দটা দেখি মানে এই যে ভার্বটা বা ক্রিয়াটা আছে এটা তাহলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। আমি এখানে চাইটাকে যদি বাদ দিই, আমি বললাম যে এখানে চাই না, শুধু বলছি যে সে ফুটবল খেলতে, এটা কিন্তু বাক্যটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। বাক্যের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে যে সে ফুটবল খেলতে কি তার একটা ডিজায়ার যে আছে সেটাকে আমরা নির্দেশ করতেছি কিসের দ্বারা, চায়ের দ্বারা। এখন যদি আমি কোনো কারণে এই খেলতেটাকে বাদ দিই, সে ফুটবল চায়, তাহলে কিন্তু অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। এটাই হচ্ছে সমাপিকা এবং অসমাপিকার মধ্যে পার্থক্য। এখানে খেলতে ভার্বটা দ্বারা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ না পেলেও চায়ের মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ পাচ্ছে। এবং এখানে চাই হচ্ছে সমাপিকা আর খেলতে হচ্ছে অসমাপিকা। আমরা হয়তো ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি। এবার আসতেছে যে ফাইনাইট ভার্বকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয় আর নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। আমি একটু ক্লাসিফিকেশনগুলো দেখি। ফাইনাইট ভার্বকে যে ভাগে ভাগ করা হয় সেটা সবাই জানা। প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অথবা প্রধান কর্ম। আমরা যে মেইন ভার্বগুলোকে দেখি সেগুলো মূলত প্রিন্সিপাল ভার্বের অংশ। এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিনটা অংশে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগটা সেটা নাম হচ্ছে ট্রান্সিটিভ, বাংলাতে আমরা বিকল্প হচ্ছে সকর্ম ক্রিয়াশীল সকর্ম। তারপর আস্তে হচ্ছে ইনট্রান্সিটিভ, যেটা বাংলা মিনিং হচ্ছে অকর্মক, এবং এরপর আস্তে হচ্ছে লিঙ্কিং। প্রিন্সিপাল ভার্বের প্রসেস হচ্ছে ভার্বের আরেকটা ফর্ম, সেটার নাম হচ্ছে অক্সিলারি। এই অক্সিলারিকে বলা হয় সাহায্যকারী ভার্ব বা সহকারী ক্রিয়া। এবং এই সাহায্যকারী ভার্ব বা সহকারী ক্রিয়ার কাজ কি? এই যে ভার্বটা মেইন ভার্বটা সংগঠিত হবে, এই মেইন ভার্বটাকে সে কি করবে, সাহায্য করবে। কিভাবে করবে দেখেন, এই অক্সিলারি ভার্বের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারিকে আমরা তিন ভাগে ভাগ করা হয়েছে বা প্রাইমারি অক্সিলারির তিনটা উপাদান আছে। একটা হচ্ছে ভার্ব টু বি, ভার্ব টু ডু এবং সর্বশেষ হচ্ছে ভার্ব টু হ্যাভ। আর এই মডাল অক্সিলারির দুটি স্পেশাল কেস আছে, তার হচ্ছে সেমি মডাল এবং পেরিফ্রাস্টিক। এই সেমি মডেল থেকে কিন্তু অ্যাডমিশন অথবা কম্পিটিটিভ যে কোনো এক্সামে অনেক বেশি প্রশ্ন এসে থাকে যে সেমি মডেল আইডেন্টিফাই করতে বলা হয়। যে আমি যদি এখানে দিয়ে থাকি যে ইউজড টু ওয়াচ টেলিভিশন, এখানে ইউজড টু নিচে আন্ডারলাইন দিয়ে বলবে দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন, দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা এন। প্রথমটা দিয়ে রাখলো আপনার মডেল না, প্রথমটা দিয়ে রাখলো ট্রান্সিটিভ, দুই নম্বরটা দিয়ে রাখলো ইনট্রান্সিটিভ, তিন নম্বরটা দিয়ে রাখলো হচ্ছে সেমি মডেল, চার নম্বরটা দিয়ে রাখলো হচ্ছে জেনারেল মডেল। আমি কথা হচ্ছে এইটার ক্ষেত্রে আমরা কোনটা অ্যান্সার দেব। আমি জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের সবচেয়ে সঠিক যে অ্যান্সারটা সেটা দেখাতে হয়। তো এই ক্ষেত্রে এটা উত্তর হবে সেমি মডেল, কারণ সেমি মডেল আছে মাত্র তিনটা, একটা হচ্ছে নিড, একটা হচ্ছে ডেয়ার, একটা হচ্ছে ইউজড। নিড ডেয়ার ইউজড টু লিখতে ব্যবহৃত হয় তাদের নাম হবে সেমি মডেল, ঠিক আছে। আর প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারির মধ্যে পার্থক্যগুলো আমরা একটু পরে দেখব। তার আগে আমরা দেখি যে এই যে ট্রান্সিটিভ ভার্বগুলো আছে, এই ট্রান্সিটিভের কিন্তু আরো চারটা ক্যাটাগরি আছে। প্রথম যে ক্যাটাগরিটা এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। দ্বিতীয় যে ক্যাটাগরিটা সেটার নাম হচ্ছে কোয়াসিপ্যাসিভ ভার্ব। তৃতীয় যে ক্যাটাগরিটা সেটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব এবং চতুর্থ নাম্বারটা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। এবং এই ইনট্রান্সিটিভ ভার্বটা তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে কপুলেটিভ, তারপরটা হচ্ছে কগনেট এবং সবার শেষে যেটা সেটার নাম হচ্ছে কজেটিভ। আমরা আমাদের ফাইনাল ক্লাসিফিকেশনটা প্রাথমিক দিকে যে ক্লাসিফিকেশনটা সেটা বুঝতে পেরেছি।
ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপাল আবার তিন ভাগে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। অক্সিলারি আবার দুই ভাগে, প্রাইমারি এবং মডাল। প্রাইমারি আবার তিন ভাগে, ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ। আর মডাল এলিমেন্টের মধ্যে স্পেশাল কেস আছে সেমি মডাল এবং পেরিফ্রাস্টিক। এরপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে কনসেপ্টে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম যে ভাগটা সেটার নাম হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে 2 + v1। আগে বলা হয়েছে নন ফাইনাইট ভার্বগুলো সেন্টেন্সে ভার্বের মতো অর্থ প্রকাশ করে না, এরা অন্য পার্টস অফ স্পিচের মতো অর্থ প্রকাশ করে। তো ইনফিনিটিভ কাজ করে হচ্ছে নাউনের মতো, নাউনের কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, সেটা আমরা যখন মডিফাই করব তখন জানতে পারবো। এরপর আসছে জিরান্ড। জিরান্ডের স্ট্রাকচারটা দেখেন v1 + ing। ছোটবেলা থেকে আমরা একটা এক্সাম্পল শুনে শুনে অভ্যস্ত, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে সুইমিংটা, এটা জিরান্ড, এটা আমরা সবাই জানি, কিন্তু কেন কিভাবে সেটা আমরা আজকে জানবো। জিরান্ডের v1 + ing দ্বারা কি কিসের মতো কাজ করবে? নাউনের মতো অর্থ প্রকাশ করবে, নাউনের কাজ করবে। তারপর আসছে পার্টিসিপল। পার্টিসিপলের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে, অ্যাডজেক্টিভ এর কাজ করে। এই পার্টিসিপল গুলো তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং সর্বশেষটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার হচ্ছে v1 + ing, যেটা কনফ্লিক্ট লাগে হচ্ছে জিরান্ডের সাথে, কারণ জিরান্ডের স্ট্রাকচার v1 + ing, প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচার v1 + ing। এখন ম্যাক্সিমাম সময় আমরা যে ডিলেমার মধ্যে পড়ি যে v1 + ing দ্বারা কোনো একটি সেন্টেন্স গঠিত হইছে, এখন এই সেন্টেন্সে এটা মেইন ভার্ব না এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটা নিয়ে একটা ঝামেলা লাগে। তারপর আছে পাস্ট পার্টিসিপল v3, যেটাকে আমরা দেখলে চিনতে পাই, অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করবে, কোনো একটা নাউনের পূর্বে বসবে। আর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং + v3। তো ওভারঅল আমরা যদি ভার্বের ক্লাসিফিকেশন থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ফাইনাইট ভার্ব রয়েছে এবং নন ফাইনাইট ভার্ব রয়েছে। ফাইনাইট ভার্বের মধ্যে দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল তিন প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। অক্সিলারি দুই প্রকার, প্রাইমারি আর মডাল। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ভার্বের ক্লাসিফিকেশন গুলো রয়েছে এগুলো কিন্তু শেষ না, এরপরে আরো কয়েকটা ভার্ব আমরা স্পেশাল ভাবে দেখতে পারবো। যেরকম একটা ভার্বের টার্মিনোলজি আছে যে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। যেগুলো রেগুলার ভার্ব সেগুলোকে আমরা উইক ভার্ব হিসেবে জানি, আর যেগুলো ইরেগুলার ভার্ব সেগুলোকে আমরা স্ট্রং ভার্ব হিসেবে জানি। এছাড়াও আরো দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্রুপ ভার্ব এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব হচ্ছে সেই সকল ভার্ব যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। এই পর্যন্ত